অতটা সমস্যা দেয় না এখানে। বাড়ি গেলে এয়ারটেল চলবে, এখানে জিও চলবে, অসুবিধা নেই। না, পুরো সলিউশন করায়নি, ওটা দিয়েছে আর কি, মামনি দিয়েছে এটা। ঠিক আছে, এটা সলিউশনটা করা এখনো নতুন কিছু দিইনি, তাছাড়া দিয়েছিলাম কিছু দেয়নি না, কালকে দেবো, কালকে প্রত্যেকটা বিষয় দেবো, পরশুদিন পরীক্ষাও হবে। ঠিক আছে। কোনটা গো? প্র্যাকটিস সেট করানো যাবে না, প্র্যাকটিস করা যাবে না, একটুখানি পরে হয়তো অনুষ্ঠান চলছে তো যে কোনো মুহূর্তে যেতে হতে পারে। ঠিক আছে, ওগুলো করাতে গেলে সময় নেই, তাড়াহুড়ো করে প্র্যাকটিস সেট করালে না বুঝতে পারবে না। তো এটাই করি দিই, 20টা অঙ্ক আছে, বিষয় নেবো না। তো দেখো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, এই টাইপের অঙ্ক কিন্তু আসে। হ্যাঁ, খুবই সোজা। মাথায় রাখবে এখানে সিপি আর এসপি রয়েছে, এটুকু মাথায় রাখবে, টি বা পরিমাণ, টি বা পরিমাণ। আচ্ছা, মাইক্রোফোন কার অন আছে? অফ করো। টি বা পরিমাণের উল্টোটা হবে কি? উল্টো রেশিওটাই টাকার পরিমাণ। তো এখানে 5টি ক্রয় মূল্য বলেছে, তাহলে 5টি হয়ে যাবে এসপির ঘরে, আর এখানে 4টি বিক্রয় মূল্য, সেটা হয়ে যাবে সিপির ঘরে। ব্যাস, এইটুকু উল্টে দিলাম। উল্টে দিলেই রেশিও হয়ে গেল টাকার রেশিও। টাকার রেশিও 4 টাকার উপরে 5টায় বিক্রি করছে মানে 1 টাকা লাভ হচ্ছে। শতকরায় মানে 100-এ কত? কত হয়েছে তাহলে অ্যান্সার? কাটাকুটি করলে 25%। যদি 4 25 100 হয়, অপশন ডি। নেক্সট। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে ভাই। 2 দাগ দেখো, 2 দাগ কি বলছে? স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা ও 8 কিলোমিটার/ঘন্টা হলে স্থির জলে 24 কিলোমিটার/ঘন্টা বেগে। দেখো, স্থির জলে ডিস্টেন্স পেয়েছো কি? স্থির জলে কি রয়েছে এখানে? ডিস্টেন্স। তাহলে স্থির জলে যদি ডিস্টেন্স থাকে, তাহলে স্থির জলের আমি স্পিড যদি ভাগ করি তবেই তো আমি সময় পাবো, তাই না? তাহলে স্থির জলের আমার বেগ বের করতে হয়। তাহলে বেগ বের করার ফরম্যাট কি বলছে? স্থির জলে বেগ বের করার ফরম্যাট কি? ফর্মুলা কি আছে? ভেরি গুড, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে অনুকূল 12 আর প্রতিকূল এইটা, এদের প্লাস 2। অনুকূল প্লাস প্রতিকূল যোগ করলে কত হবে? 20 হবে বাই 2। তার মানে কত হলো? তাহলে স্থির জলে গতিবেগ পেয়ে গেলে কি? 10 কিলোমিটার/আওয়ার। তাহলে মোট ডিস্টেন্স, স্থির জলে মোট ডিস্টেন্স দিকে স্পিড দিয়ে ভাগ করলে পেয়ে যাবে অ্যান্সার। তাহলে 24 হচ্ছে স্থির জলে কি বলছে ডিস্টেন্স, সেটা যাবো স্থির জলে বেগ দিয়ে ভাগ করলে আমি স্থির জলে কতটা পেয়ে যাবো। তাহলে 10 দিয়ে ভাগ করছি, দেখো শেষে নিচে একটা শূন্য আছে মানে 1টাকে 10 ভাগ করা, খুবই সোজা। 2.4 হয়ে যাবে অ্যান্সার, অপশন মধ্যে। নেক্সট, 3 দাগটা দেখে নেব। যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত? সিম্পল লজিক আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল, এখানে দেওয়া আছে গসাগু, তো গসাগু, গসাগু আর লসাগু, তো গসাগু দেওয়া আছে 6, লসাগুটা আমার দেওয়া নেই। লসাগুটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। লসাগু বের করার ফরম্যাট কি জানি? যে দুটি সংখ্যার গুণফল বাই গসাগু যদি ভাগ করি, কি দুটি সংখ্যার গুণফল কে আমরা যদি গসাগু দিয়ে ভাগ করি কি পাবো? লসাগু পেয়ে যাবো। কারণ একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এইটুকু জানি আমরা যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু চাক আর গসাগু চাক মানে কি? অন্যটাতে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এখানে লসাগু চেয়েছে মানে গসাগুতে ভাগ করবো। এটা করলে কত আসছে? 360 আসছে। গসাগু টু লসাগু চেয়েছে, গসাগু পেয়ে গেলাম 6, অঙ্কে বলে দিয়েছে, লসাগু পেলাম 360। এটাকে রেশিও করবো, 6 দিয়ে ভাগ করবো, 6 1 6, 6 70, আর শূন্য আছে, 1:6, 60, 1:60 অ্যান্সার, অপশন বি। এই লোকের কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমার আগে কিন্তু গসাগু চেয়েছি। বলছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, তার মানে কি? 100 টাকা আগে ছিল, 20% হ্রাস করেছে না 80 টাকা হলো। ফ্র্যাকশন করলেও করতে পারবে, কোনো সমস্যা নেই। ওই ব্যক্তির বেতন এখন কিন্তু 80, কত বৃদ্ধি করতে হবে? তাহলে আগের বেতন, তাহলে আগের বেতন বৃদ্ধি করতে গেলে তখন কত টাকা ইনকাম বাড়াতে হবে? এখন তো 80 হয়ে গেছে, 20 বাড়াতে হবে। 80-র উপরে তোমাকে 20 বাড়াতে হবে। 100-এ কত? শতকরা চেঞ্জ, যেহেতু 4 20 80, 4 25 100, অ্যান্সার 25%, অপশন সি। ফ্র্যাকশন যারা করবো ডাইরেক্ট 1-এর 5, 1-এর 5 মানে কি? 5-এ 4 হয়েছে, তাহলে এবার কি? 4-এ আবার 5 নিয়ে আসতে গেলে 1-এর 4 আসবে, 1-এর 4 মানে 25%। এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে যারা ফ্র্যাকশন জানো। একটা আয়তক্ষেত্রে কর্ণ 10 সেন্টিমিটার এবং তার আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ হলো, তার মানে কি? কর্ণ ডি এর ভ্যালু বলছে কত? এটা ফিগার আঁকি দেখো, আর ইজি হবে।
এটা কর্ণটা, এই কর্ণটা কত 10 বলেছে, তাহলে যে কোনো একটার বলছে কি দ্বিগুণ, এটা দ্বিগুণ কার ধরে নিলাম প্রস্থটা, প্রস্থ ধরলাম 5, তাহলে তার একটা বাহু ধরলাম প্রস্থ, সেটা এটা কত দ্বিগুণ দিয়েছি, তাহলে আমার অ্যান্সার চাইছে কি এইটা নাকি ভূমি। আচ্ছা লম্ব আছে, ভূমি আছে আর অতিভুজ আছে, তাহলে মানে একটা ফর্ম্যাট আমাদের মনে পড়ে কি অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার 10 এর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো লম্বের স্কয়ার মানে 25 আর প্লাস ভূমির স্কয়ার মানে বেজের স্কয়ার, পেয়ে গেলাম। আচ্ছা এখানে ডাইরেক্ট আমরা 100 লিখে দিই, হ্যাঁ 10 এর স্কয়ার মানে 100, তাহলে শুধু বি স্কয়ার সমান সমান আমরা যদি করি 100 মাইনাস এ পাশে দেখো এটা কিন্তু প্লাস 25 ছিল, ও পাশে বি এর অন্য পাশে নিয়ে যাচ্ছে মানে কি মাইনাস হয়ে যাবে, শুধু বি সমান সমান কত হয়ে যাবে রুট ওভার, এবার স্কয়ার থাকলে ওভার রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 75। আর রুট ওভার 75 মানে কি জানি দেখো আমরা লিখতে পারি তো 3 গুণ 25, 3 গুণ 25 লিখতে পারি, যারা বোঝো না তাদের জন্য এটা 25 একটা রুট সংখ্যা, তাহলে ও রুটের বাইরে বেরিয়ে যাবে, আর 3 তো রুট সংখ্যা না, তাহলে ও রুটের মধ্যে থেকে যাবে, এই 5√3 পেলে কি এইটার দৈর্ঘ্য, তাহলে এটা কি 5√3। তাহলে এবার কি বলছে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা দৈর্ঘ্য 5√3 এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে এটা, গুণ করলে কথা হবে 5 5 25 আর √3, কত নম্বর অপশন রয়েছে এটা আপনার ডি অ্যান্সার হয়ে যাবে। খুব সুন্দর অঙ্ক, ছোট ছোট টাইপ, পরীক্ষা এমন ভাবেই আসে, এগুলোই আসে। নেক্সট, এত সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এক দেখো একটা জিনিস ভাবো, এইটা যদি যোগ করো দেখো শেষে দুটো সংখ্যা শূন্য আসছে না, কিন্তু আমরা যদি শেষে শূন্য আসে পূর্ণবর্গ হতে হলে অবশ্যই মাস্ট বি দুটো শূন্য আসতে হবে, নাহলে কিন্তু হবে না। জোড় সংখ্যা, জোড় সংখ্যা বলতে 4টে আসতে হবে না 2টো আসতে হবে, এরকম জোড় সংখ্যায় শূন্য আসতে, নাহলে কিন্তু তোমার সেটা পূর্ণবর্গ হবে না। এটাও দেখো যোগ করলে দেখো 5 আর 2 7, তো শেষে কিন্তু কখনো পূর্ণবর্গের সংখ্যা শেষে কি 7 হয় না, এটাও গেল। এবার পরেরটা বের করতে গেলে আমরা কি করব, হ্যাঁ এবার দেখো একটা সিম্পল লজিক দেখো, এবার তুমি একটা জিনিস ভাবো, এইটা যদি আমি কত ধরি, এটা যদি আমি 300 ধরি, 3000 ধরি, তাহলে তার স্কয়ার কত হয়ে যাবে, স্কয়ার করলে কত হয়ে যাবে। আচ্ছা এটা 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 স্কয়ার না, এটা এটা হবে না এটা হবে, এবার এবার কনফিউশন কি, এটা দেখো কনফিউশন কি এটা হবে না এটা হবে, শেষে দেখবো দুটোরই দুটো শূন্য আসছে, কি দুটোরই কিন্তু দুটো শূন্য আসবে, তাই না, কোনটা যাবে এটা এবার করার জন্য আমাদের একটু করতে হবে। তো এটাকে যেভাবে আমরা করি, কোনটা 3টে শূন্য আসছে, কোনটা আসছে 3টে শূন্য, না ওরা 3টে শূন্য হবে না, 5 আর 4 9 আর 1 10, হাতে 1 চলে আসবে না, 1 আসবে 1 আসবে, কিন্তু এটা অ্যান্সার না, ঠিক আছে অপশন সি অ্যান্সার। এবার দেখো ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা একটা জিনিস ক্লিয়ার, একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করি, একটা সিম্পল লজিক দেখো, এবার এইটাকে যদি যোগ করি আর এটাকে যদি যোগ করি, এটার কিন্তু স্কোয়ার না, যোগ করলে এবার একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা যোগ করলে কি আসছে দেখো, এবার যোগ করলেও কিন্তু এটা করতে পারবে না, তাহলে মানে ওই সেই পূর্ণবর্গ আকারে করতে হবে। এবার এটা করতে গেলে তোমাকে কিন্তু সেই দুটো 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 করে করলে প্রথমে দেখবা, এবার এইখানে একটা কনফিউশন তোমাদের এসে দাঁড়াবে, বুঝতে পারছো আমার কথা, তোমরা করবে, যারা যারা পারো না তারা শিখিয়ে দেবো, কোনো ব্যাপার না, কিন্তু এটা দেখে নাও 1619 স্কোয়ার যদি করি দেখবে যে তাও +1 এক্সট্রা এক্সট্রা থেকে যাচ্ছে, মানে অবশিষ্ট +1 থাকছে। কিন্তু আমি তোমাদের কি বলেছি ভাই, আমি তোমাদের কি বলেছি, যে যখন যোগ ফল বের করতে বলে কি বলে, যোগ কত যোগ করতে হবে, এটা বিয়োগ যদি বলতো তখন +1 করলে অ্যান্সার হয়ে যেত, কোনটা নিতাম, কারণ এটা 1679 স্কোয়ার করলে আসবে এই যে এটা রয়েছে 2,81,000 না কত রয়েছে এটা, ও 28,19,041 হয়, ঠিক আছে তোমরা করে দেখবে এ ভাই আসবে, কিন্তু এর থেকে +1 তাও পুড়ে থাকছে, এবার তো যোগ করতে তাহলে মাইনাস করতে হবে, -1 করলে পূর্ণবর্গ 1679 স্কোয়ার, কিন্তু তাহলে মাইনাস তো করা যাবে না, কিন্তু প্লাস করতে হবে, তার মানে কি 1680 স্কোয়ার করতে হবে, তো 1680 স্কোয়ার মানে 1680 × 80। এবার কিন্তু আমরা এই দুটোকে কাজ করে দেবো, দেখো কিভাবে করছি,
এবার এই দুটো শূন্য আছে মানে কি, সেহেতু দুটো শূন্য আসলে বাধ্যতামূলক। এবার 8টা কত হয় ভাই, 64 হয়। ব্যাস, আর আমরা করবো না, এইটুকু করো, দেখো এইটুকু করো, 4 করে রাখো। এবার দেখো, এবার এই তিনটে যোগ করব, এই তিনটেকে এবার যোগ করবো আমরা। তাহলে আমরা দেখলাম 64 4 আসে। তাহলে এবার এইখান থেকে 400 আসতে হবে, কত আসতে হবে যোগ করে, 400 আসতে হবে। তাহলে এবার আমরা এর তিনটে যোগ করছি, 358 করলাম এটা, আর এটা করলাম কি 058, সরি একটা দিলে, তাহলে কি 042 সঙ্গে 058। তাহলে দেখো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই মানটা কিন্তু বড় মান। এই মানটা কি বড় মান, যোগ করার পরে আসছে কিন্তু এটা 400। এখানে তার মানে এইটা বাদ দেবো, সরি একটু বুঝলাম, এটা বাদ দেবো। তাহলে বাদ দিলে কোনটা আসছে দেখো তো, 042 বাদ দিলে কোনটা আসছে, কোন মানটা আসছে, এইটা আসছে, এইটা আসছে। এটা করা যাবে, এইটা আসছে না এইটা আসছে, সি আসবে, ডি নাই। 2 এর থেকে বাদ দিলে 8 আসবে, এটা কত আসবে 5 আসবে, 1 আছে হাতে 3 আসবে, 358 আসছে, জিরোটা আসছে না। তাহলে লাস্টের তিনটে ডিজিট 358 আসছে। গুণ করে বোকামি করার কোনো দরকার নেই, দেখবে পুরো ফরম্যাটটা কিন্তু মামুনি করে দিয়েছে, যারা গ্রুপে আছো দেখে নিও, যারা বুঝতে পারছো না। হুম, এটা কিন্তু ভালো অঙ্ক, পিওয়াইকিউ অঙ্ক ছিল এটা, এর আগেও করানো আছে। এটা 7 দাগটা দেখে নেব, এটাও করানো আছে। দেখো এখানে ভিক্ষুকের সংখ্যাটা ধরে নেবে, ধরে নেবো কি ভিক্ষুকের সংখ্যা কটা আছে, এক্স আছে। এক্স যদি ধরি, তাহলে একটা জিনিস ভাববো যে কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে। আচ্ছা, প্রত্যেকটা ভিখারিকে 6 পয়সা করে দেয়, তাহলে কত টাকা দেবে, 6 × x মানে 6x টাকা। তারপরেও কৌশিক দেখলো তার কাছে 7 পয়সা পড়ে আছে, তার মানে কি 6x টাকা দেওয়ার পরেও 7 পয়সা পড়ে আছে, মানে তাহলে কৌশিকের কাছে মোট ক টাকা আছে, 6x প্লাস 7 পয়সা আছে টোটাল, ইকুয়াল টু সেম। আমরা আবার মোট বের করব। এখানে কি বলছে, আবার প্রত্যেককে 8, মানে একজন ব্যক্তিকে 8 করে দিলে কত হবে, 8x হবে। আর 5 পয়সা কম পড়ছে, তার মানে নিশ্চয়ই ওর কাছে 8x টাকা হলে তার থেকে 5 টাকা কম আছে, -5 কম মানে। এবার ক্যালকুলেশন করো, এখানে 7 রেখে দাও, এপাশে -5, এপাশে আসলে +5 হয়ে যাবে। এপাশে 8x রয়েছে, 6x টাকা এপাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কত আছে 12 আছে, এপাশে কত হয়ে যাবে 2x হয়ে যাবে। 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 6 × 2 = 12। অতএব x এর ভ্যালু কত এলো, x = 6 এলো। আচ্ছা, x মানে কি ধরেছিলাম আমরা, x মানে ধরেছিলাম ভিখারির সংখ্যা, তাহলে x এর ভ্যালু হচ্ছে 6, অপশন নাম্বার এ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। তারপর দেখো 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, সংখ্যাটির মধ্যে 4 মাস্ট বি থাকতে হবে। একটা হয় সে এককের ঘরেও থাকতে পারে, দশকের ঘরেও থাকতে পারে, তাই না? তাহলে দেখো আমার প্রথমে 4 আসবে, তারপরে 14 হবে না, দেখো 24 আসবে, যেহেতু 4 থাকতে হবে। তারপরে 34 হবে না, তাকে 40 হবে, 40, তারপরে 44, 48, আবার দেখো 54 হবে না, কিন্তু 64, একটা বাদে 8, 64, তাহলে 74 হবে না, 84 হবে। আর নেই, আর আছে কি নেই। তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অপশন ডি। বুঝতে পারছো এটা? এখানে কিন্তু বলেছে যে এর শর্টকাট নেই, এটাই। 1000 দেবে না, 1000 দেবে না, 1000 দেবে না, কারণ 1000 দিলে 400 ঘরের প্রত্যেকটা আসবে, তাই না? 400 ঘরের যতগুলো 4 দিয়ে বিভাজ্য প্রত্যেকটা আসবে, 1000 দেবে না তো। সেটা অন্য টাইপের অঙ্ক। তখন কি বলে জানো, যে 200 থেকে 400-র ভিতরে কতগুলো অঙ্ক এক দ্বারা ভাগ যায়, ঠিক আছে? এটা জোর তোমার 200 পর্যন্ত দিতে পারে, তার বেশি দেবে না। এটা কনফিউজ করার জন্য, অনেকে দেখবে না যে 4 4 থাকতে হবে, ভাগ করে দিয়েই বলবে 24টা 21টা, ওই জন্য অপশনগুলো রকমই আছে। আচ্ছা, নিচের অঙ্কটির মান নির্ণয় করুন। আচ্ছা, এখানে আমরা ডাইরেক্টলি করবো, হ্যাঁ। আচ্ছা, √81 মানে কত লিখতে পারি, 9 লিখতে পারি, ইন্টু 3, ওকে। আর মাইনাস কি বলছে, √16 মানে 4 × 4, ওকে। আবার নিচে কি রয়েছে, √16 মানে 4 × 4, মাইনাস √81 মানে 9 × 3। আলটিমেটলি কত আসছে উপরে,
3 9 27 মাইনাস 16, নিচেই 16 মাইনাস 27 ইকুয়াল টু কত? উপরে কত হচ্ছে? তাহলে 11 আর মাইনাস 1, তাহলে 1 দিয়ে ভাগ করলাম, 11 কিন্তু যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু -11, অপশন বি। অপশন বি, হ্যাঁ -11 হবে। নিচেরটা মাইনাস হোক, তোমাদের ক্লিয়ার করি নিচে, তাই তো মাইনাস, ওপরটা বিয়োগ করে কত এসছে? ও 1 হবে মাইনাস, সরি, তাই তো 11 করে কেটে যাবে, কিছু নেই মানে 1 আছে, -1 হবে, এটা হবে না, -1 আনসার, বিয়োগ করে তো 11 হয়। অপশন ডি, ঠিক আছে, -1। দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতে এত আছে, মূল্যের অনুপাত সিম্পলি করে দেবে। আচ্ছা, দুটো 1 টাকা আছে মানে কত টাকা আছে? 2 টাকা আছে। আর তিনটে 25 পয়সা মানে কত করতে পারি? তাই 3/2 করবো, তাই তো? 50 পয়সা, সরি, তাই 3/2, কারণ এইটুকু জানি আমরা যে দুটো 50 পয়সা মিলে 1 টাকায়। ওকে, নেক্সট বলছে 5টা 25 পয়সা, তাহলে 5কে কয় দিয়ে ভাগ করবো? তবে টাকায় পরিণত হবে? 4 দিয়ে। কেন 4 দিয়ে করলাম? কারণ আমরা জানি যে 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। ওকে, টাকা রেশিও করে ফেললাম, মূল্য মানে টাকা, ঠিক আছে। এবার দেখো 2 আছে আর 4 আছে, এর তো কিছু নেই, তো এদের এলসিএম কত? 4ই হবে এলসিএম। তো 2 এর নিচে কিছু আছে মানে গুণ করে দেবো, 4 2 8 হয়ে যাবে। 2 দিয়ে এলসিএম কে 2 ভাগ করবো, কত হবে? 2 দুগুণে 4, সেই 2 কে আবার উপরে গুণ করে 3 2 6 হয়ে যাবে। ইস্টু এখানে দেখো 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে 5 এর উপরে ভাগ করো, 5 কে 5, তাহলে 8 6 5, 8 6 5, অপশন সি তে রয়েছে। নেক্সট, এখন দেখ, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 662 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? সিম্পলি করবো আমরা, ঠিক আছে। দেখো, আমার পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছি, তাই তো? কত টাকা? দেখো, টাকা চেয়েছি, পার্সেন্টেজ চাই, সরি। তাহলে এখানে প্রথম কাজ হবে আমার ক্রয় মূল্য বের করা। প্রথম কি কাজ হবে? কি? ক্রয় মূল্য বের করা। তো ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? 100% হয়। তাহলে 112% এখানে লাভ হয়েছে মানে কি? 112%-এ বিক্রি, সেই 112% মানেই বলছে 616। তাহলে 100 টাকা মানে কত? কাটাকুটি করতে পারি আমরা, কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটলে কত আসছে? 56, এটাকে 50 করে দিলাম। এবার কত যাবে? এটা 11 দিয়ে যাচ্ছে। 6 11 66, 5 11 55, আর 66 কত ছিল? 6 হাতে ছিল, তাহলে কি 61 হয়ে যায়। তাহলে 11 × 50 মানে 5 11 55, তাহলে 550 টাকা আমার ক্রয় মূল্য। এবার বলছে দ্রব্যটি যদি 462 টাকায় বিক্রি করো, তাহলে ক্ষতি হচ্ছে, ক টাকা ক্ষতি হচ্ছে? বিয়োগ করলেই পেয়ে যাবো। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য যখন করি, তখন আমরা ক্ষতি পাই। 462 টাকা বাদ দেবো ক্রয় মূল্যের থেকে, এটুকুই ক্ষতি। কত হচ্ছে? 88 টাকা হচ্ছে, অপশন সি, ঠিক আছে। নেক্সট, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যে 2 ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে, পরস্পরের দিকে মানে কি বলতো? পরস্পরের দিকে মানে কি? এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে পরস্পরের দিকে, মানে পরস্পরের বিপরীত দিকে। আর পরস্পরের বিপরীত দিকে, পরস্পরের দিকে মানে কি? একই দিকে বললে রিলেটিভ স্পিড বিয়োগ হয়, আর পরস্পরের দিকে বা বিপরীত দিকে বললে রিলেটিভ স্পিড কি হবে? তাহলে এখানে রিলেটিভ স্পিড কত আগে বের করে নাও। কত আসছে? 42 আর 48 যোগ করলে তাহলে 90 কিলোমিটার/আওয়ার আসলো আমার রিলেটিভ স্পিড। আর রিলেটিভ ডিস্টেন্স কত হবে? মানে মোট ডিস্টেন্স 137 মিটার একটা দৈর্ঘ্য, যাদের দৈর্ঘ্য থাকবে সেটা যোগ করব, টোটাল যোগ করলে কত হচ্ছে? 300, 300 মিটার। তাদের পরস্পর অতিক্রম করে কত সময়? তাহলে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করো মোট ডিস্টেন্সকে, 90 কিলোমিটার/আওয়ার। এবার এটা কিসে আছে? মিটার আছে, তাহলে একেও আমাকে মিটার/সেকেন্ডে করতে হবে, কারণ অ্যান্সার মিটার/সেকেন্ডে আছে। তাহলে কি করব? কয় দিয়ে ভাগ করব? 18/5 দিয়ে। 1 মিনিট, 18/5 দিয়ে, কি 18/5 দিয়ে, তাই তো? না 5/18?
কারণ কিলোমিটার পার আওয়ারতে 5/18, এই 18টাকে নিচেই না লিখে ডাইরেক্টলি আমরা উল্টে যাই, যেহেতু উপরে লিখে দিই ওই জন্য। ঠিক আছে, 18 দিয়ে যদি কাটি 5×8 = 90, 5 আর 5 দিয়ে কাটলে কত হবে? 5×6 = 30, 60, আবার কাটলে 5×12 = 60। অপশন এইটা। তোমরা যদি এখানে প্রথমে করে নিতে পারতে 90 ইন্টু মানে 5/18, এখান থেকেও করে নিতে পারতে ডাইরেক্ট, তাহলে সেই সময় পজিটিভ চলে আসতো। তো ডাইরেক্ট 300কে পজিটিভ ভাগ করলে তোমার অ্যান্সার পেয়ে যেতে, একই বিষয়। নেক্সট, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশিষ্ট থাকবে? তো দেখ, একটা সিম্পল লজিক, 3 দিয়ে যখন ভাগ করছো 1 অবশিষ্ট, 5 দিয়ে যখন ভাগ করছো 3 অবশিষ্ট। তাহলে আমরা যদি 1 করে নিজের ইচ্ছা মতো বাড়িয়ে দিই তাহলে তার অবশিষ্ট থাকবে না, যেটা অ্যান্সার হবে সেটা তো অবশিষ্ট থাকবে না, তাই না? কি করে, কত করে বাড়াবো? 2 করে বাড়িয়ে দেবো, কারণ এই ডিফারেন্সটা কত আছে? 2 করে। প্রত্যেকে যখন 2 করে বাড়িয়ে দেবো, দেখো তাহলে একটা কথা হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3 যদি হয় 3 দিয়ে 3কে ভাগ করা যাবে অবশ্যই, 3 আছে 2 ভাগ করলে 2 করলে 5 হবে, তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 করে আমরা এক্সট্রা করলে যেটা অ্যান্সার হবে সেটা পেয়ে যাবো আমরা। তাহলে এটাই কত লিখতে পারি? 9, 7, 6, 4, 2, 6 লিখবো। এটা বাড়ালে দেখো অ্যাকচুয়ালি অ্যান্সার আমরা একবারে পেয়ে গেছি, এইটাই হয়ে যাবে অ্যান্সার, তাই না? এটাই অ্যান্সার হবে, আর দেখার দরকার নেই। কেন করলাম বলো তো? ইউনিট ডিজিট দেখে কত ইজি হয়ে গেল, দেখো। আচ্ছা, আমি 1 করে যদি প্লাস করি, দেখো 5 দিয়ে ভাগ করছি, আমরা +2 করছি মানে পুরোপুরি সংখ্যাটা ভাগ যাবে, কারণ এখানে অবশিষ্টটা আমরা রাখলাম না, নিজেরাই মডিফাই করে ফেললাম। তাহলে 5 দিয়ে যদি, তাহলে 5 দিয়ে ভাগ যাবে একমাত্র কোন সংখ্যাটা? যার শেষে 5 থাকবে বা 0 থাকবে। তো 4-এর সঙ্গে 2 যোগ করলে শেষে 6 আসে, 6কে তো 5 দিয়ে ভাগ করতে পারি না, বিয়োজিত নিয়ম তো বলছে হবে না। আবার দেখো 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 9কে তো 5 দিয়ে ভাগ যায় না, বিয়োজিত নিয়ম বলে হবে না। আর 5 আসছে 2 যোগ করলে সেটাও হবে না, তাহলে এটাই হবে 3 + 2 হলে তখনই 5 হয়, এটাই অ্যান্সার, অপশন বি অ্যান্সারে যাবে, অপশন বি অ্যান্সার। ঘরের মধ্যে আছি, বাইরে গেলে আরো মাইকের আওয়াজ হচ্ছে তো ওই জন্য। দেখো চলো দেখ, যদি এ এর 90%, বি এর 30%, তাহলে এটা তোমরা জানো যে এই উল্টোটা পার্সেন্টেজ আউট করে দাও প্রথমে। তাহলে আমরা কাটাকুটি করে কত লিখতে পারি? এ এর কত লিখতে হবে? এটা কাটাকুটি করলে এ এর 3 = বি এর 1। তাহলে উল্টে দিলে কি হয়ে যাবে? a/b করলে সমান সমানকে ইস টু করলে কি হয়? উল্টে যায়, 1:3 হয়ে যায়। যখনই এর এত বি এর এত, উল্টোটা হয় এদের রেশিও, তাই রেশিও করে ফেললাম। তার মানে এবার এটাকে মান ইনপুট করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে বি এর ভ্যালু কত? 3 লিখবো, ইকুয়াল টু এ এর, এ মানে 1, এর 2x%, পার্সেন্টেজের ভ্যালু কত ভাই? 100, 2 দিয়ে কাটলে 50, তাহলে 3×50 গুণ হয়ে যাবে, 3×50 কত? 150, আর এক্স ওকে এক্স, এক্স এর ভ্যালু কত পেলে? 150, অপশন সি হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 15 দাগ দেখো, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য? তো এটাকে এক্ষেত্রে তোমরা নিজেরাই ইচ্ছা মতো ধরে নাও, সমপরিসীমা বিশিষ্ট কোনটা ধরো? একটা মান ধরো, যে কোনো একটা মান, যেটা কিন্তু 2 দিয়ে আবার ভাগও করা যায়, আবার দুটো ক্ষেত্রফলও আছে, করে ফেলো। কি ধরো বলো, শুনতে পাচ্ছ আমার কথা? ধরে নাও যে কি 20, ধরে নাম কি 20, দেখো কারণ 4 দিয়ে ভাগ করব, কারণ যে বর্গক্ষেত্রটা আছে আয়তক্ষেত্রে দেখো তাকে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হলে দেখো একটা কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? আরটা জানি কি 4a, বাহুটা আছে। তাহলে এমন একটা মান ধরো যেটা 4 দিয়ে ভাগ যাবে, আবার এই দুটোকে যোগফল করে করা যেতে পারে। তাহলে কোনটা করা যেতে পারে? তাহলে আমি 4 দিয়ে ভাগ দিয়েছি, তেমন একটা সংখ্যা, যেমন একটা সংখ্যা ধরলেই হচ্ছে, তাই না? 4 দিয়ে ভাগ দিয়ে যেমন একটা সংখ্যা ধরো, তাহলে আমি ধরলাম কি 4 দিয়ে যাই মানে কি কত ধরছি? তাহলে 20 ধরলাম, 20 ধরেছি। 20 যদি ধরি তাহলে আমার দৈর্ঘ্য এর অর্ধেক হচ্ছে কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য যোগ প্রস্থটাকে যে কোনো উপায়ে লিখতে পারি আমরা, এটা যে কোনো উপায়ে লিখতে পারি। কি লিখতে পারি বলো? 4/6 লিখতে পারি, যে কোনো লিখতে, 8/2 লিখতে পারো, 4/6 লিখতে পারো, 7/3 লিখতে পারো, এনিথিং। এবার দেখো বলছে তাহলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য। এবার দেখো সেই হিসাবে যদি আমরা করি,
এবার 4a মানে যদি হয় এটা, তাহলে বাহু কত হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করে দেবো, 5 হয়ে যাবে। কত হবে, 5। তাহলে 5-এর স্কোয়ার করলে কত আসবে, 25 আসবে। কিন্তু এদের যদি করি 4-6 কত আসবে, 24। তার মানে কিন্তু বর্গক্ষেত্রের থেকে আয়তক্ষেত্রটা ছোট, তাই বর্গক্ষেত্র এস হচ্ছে গ্রেটার দ্যান হবে, আর আর রেক্ট্যাঙ্গুলার, তাহলে কি এটা ছোট হয়ে যাবে। তাহলে কি এস গ্রেটার দ্যান আর, কোনটায় আছে, অপশন সি। তুমি যে কোনোটা ধরে দেখো না, এই 10কে তুমি ভেঙে 3-7 ধরো, তাও 3-7 দেখবে 21 আসছে। 3-8 ধরো, 8-2 8-2 10 হয়। 8-2 ধরতে পারো, যে বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8-2 ধরতে পারো। 6-4 ধরো, তাও দেখো 24। তো এটা কিন্তু আসতেই থাকবে। তো এই জিনিসটা বোঝা গেল কি, পরিসীমা যদি একই হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ কি হবে, বড় হবে। নেক্সট, 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আগের মতনই আমরা করে দেবো। দেখো একটা জিনিস দেখো, এইটুকু জানে কোন কোন সংখ্যার ক্ষেত্রে 2, 7, 3, 8 এগুলো কিন্তু থাকে না পূর্ণবর্গ সংখ্যার শেষে। তাহলে একটা জিনিস দেখো, আমি যখন 30 অ্যাড করবো, তাহলে এই শূন্যর সঙ্গে 8 যোগ করলে 8ই আসবে, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না। হবে কি, 28-এর সঙ্গে 32 অ্যাড করলে কত হয়, 28-এর সঙ্গে 32 অ্যাড করলে কত হয় বলো, 60 হয়। তাহলে একটা শূন্য আসছে, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা শেষে দুটো শূন্য আসছে, তাহলে এটাও অ্যান্সার হবে না, তাই না? তাহলে কি এবার কি হয়, 36 হবে, নাই 26 হবে। এবার সেটা আমি চেক আউট করার জন্য একটা কি করতে পারি, 36 আর 26-এর মিডিল মান কত, 30 ধরে নিতে পারি। 30-এর কত সোজা কত হয়, 900 হয়ে যাবে। তো এটা কি 900-র উপরে না নিচে, আচ্ছা এই হবে না, কিন্তু এটা যোগ করতে হবে, সরি। তাহলে একটা জিনিস দেখো, আমরা করতে পারি 1725 ধরে নিতে পারি, ঠিক আছে, সেটা করে করা যেত। তাতে বড় কথা, এটা আমরা ছোট যেহেতু যেভাবে করি সেটা আমি দেখিয়েছি, গতানুগতিক নিয়ম করবে, কোনো ব্যাপার না। আমি জাস্ট এটা দেখালাম যে হয় না কোনটা, এটা হবে না, দুটো অপশন কিন্তু আউট করে দিয়েছে, এই দুটো হবে না, এটা বুঝা গেলে গ্যারান্টি। ইজিলি করতে পারবে, পূর্ণবর্গ সংখ্যা বের করার ফরম্যাট খুব সোজা। 17 ভিতরে কোনটা যাবে, 4-এর স্কোয়ারটা যাবে, এই 4 কত হয়, 16 হয়। 1 আছে, দুটো নামবে, 128 হয়ে যাবে। 4 আছে, 4-এর ডবল করে দাও, 4-এর ডবল কত, 8 হয়ে যাবে। তাহলে 8-এর সঙ্গে দেখো যেহেতু যোগ বলেছে, তাহলে আমি কি বড়টা নেব। আমি যদি 1 ধরি, 81 ওকে 81 কম হয়ে যাবে, তাই 2 ধরবো। 2 হলে কত হবে, 100। তো দেখো 164, তাহলে কতটা বেশি সেটা বিয়োগ করবে, 164 থেকে পেয়ে যাবে 164 মাইনাস 128, বিয়োগ করলে কত হচ্ছে, 8 আর 6 14। ঠিক আছে, হাতে রইলো কত, 1 2 1 3, তাই 3 36 হবে অ্যান্সার, অপশন ডি। ব্যাস এইটুকু, ঠিক আছে। তোমরা আটাও করতে পারো যদিও বা, যে এটা আশেপাশে একটা স্কোয়ার তোমরা বের করতেই পারতো ইজিলি, পারবে না, পারবে তো, সেভাবেও করা যায় অনেক সময়। নেক্সট, পরপর 7টি সংখ্যার গড় 20 হলে, দেখো 7টি সংখ্যা মানে মিডিল মানটা গড়, অলওয়েজ বলি কি, সবসময় মাথায় রাখবে, গড় অঙ্কের মিডিল মানটা হবে কি, মিডিল মানটা অলওয়েজ কি হয়, গড় হয়। 7টি পরপর সংখ্যার গড় যদি 20 হয়, তার মানে কি, 20 হচ্ছে মিডিল মান, তার মানে 20-র পরে 21, 22 আর 23 তিনটে, আর এইদিকে তিনটে করো, তাহলে মিডিল হয়ে যাবে। মানে কত, 19, 18, 17। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা আসছে, আমি কিন্তু পুরোটা দেখালাম, বৃহত্তম যখন বলবো এটা আমরা করবোই না, এইগুলো করবো। তাহলে অ্যান্সার কত আসছে, 23। বৃহত্তম মানে 23। এবার এখান থেকে তোমাকে ক্ষুদ্রতম চাইবে, কখনো ক্ষুদ্রতম বৃহত্তম পার্থক্য চাইবে, কখনো দ্বিতীয়টা তৃতীয়টার পার্থক্য চাইবে, যাই চাক না কেন, তুমি তো পেয়ে গেছো মানগুলো। নেক্সট, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কোদয়ের যোগফল 8, এগুলো অপশন দেখবে, যখনই অঙ্কোদয়ের যোগফল গুণফল এরকম বলবে, অঙ্কোদয়ের যোগফল প্রত্যেকটা দেখবে 8ই আছে, কিন্তু তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ নেই, এটা নিয়ে আমরা কোনো কিছু করবো না। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি অঙ্কগুলি স্থান মানে কি, যে 18 বাদ দাও, তাহলে 35-কে 53 করতে হবে। এবার দেখো আমি 35 থেকে 18 বাদ দিই, তো মান তো কমে যাবে, তাহলে 53 তো বেশি, তাহলে এটা তো অ্যান্সার হবে না, বোঝা গেল। আবার কি 44-কে উল্টালেও যা পাল্টালেও তাই, তাহলে 44-ই থাকবে। তাহলে 44 থেকে 18 বাদ দিতে মান কমে যাবে, তাহলে এটা তো অ্যান্সার হবে না।
এবার 62 আসো, 62 যদি উল্টায় কত হচ্ছে 28। তো 62 থেকে 18 বাদ দিলে অনেকটা এত কম কি হবে? হবে না, এটাও হবে না অ্যান্সার। এবার দেখো 53টা, দেখো 53 থেকে উল্টা দিলে কি 35 হচ্ছে? দেখো 53 থেকে 18 বাদ দিলে 35 হয়, তাহলে এটাই অ্যান্সার। এরকম করে কিন্তু অপশন টেস্ট করে করবে, ইজি আসবে। তাহলে সংখ্যাটি কত হয়ে গেল? অ্যান্সার অপশন সি হয়ে গেল। নেক্সট, মান নির্ণয় করো, এটা খুবই সোজা আছে। 3 অক্ষে 3 মাইনাস জন্য বিয়োগ করবো, তাহলে কত হয়ে যাবে? 2 এর 3 হয়ে যাবে, ইন্টু কত হয়ে যাবে তারপরে 3 এর 4 হয়ে যাবে। আর করবে না, আর করবে না, একদম লাস্ট, ডাইরেক্ট লাস্টটা চলে যাও। লাস্টটা কত আছে? 99/100। এবার দেখো কোনটা কাটছে, তাহলে এইভাবে কাটছে, তাহলে এইভাবে কেটে যাচ্ছে। তার মানে এইখানে প্রথমটা আছে, মানে এইটা সেটা থাকবে, এটা আমরা জানি 2/100 পড়ে থাকবে। আলটিমেটলি কত থাকছে? 1/50। 1/50, অপশন নাম্বার ডি। এগুলো কিন্তু সব PIQ অঙ্ক, ঠিক আছে। নেক্সট, লাস্ট ম্যাথ দেখো। 20টাই যারা পেরেছো ভাববে তোমাদের জায়গাটা ঠিক আছে, যারা পারোনি তারা প্র্যাকটিস করো। 680 টাকাকে ABC এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে AB এর এত অংশ, BC এর এত অংশ। তার মানে কি? AB এর এত অংশ মানে কি? A/B 2:3, আর B/C মানে 1:4। তাহলে দেখো এবার আমরা দ ফর্মুলা করে দেবো, A/B আর B/C ভ্যালু দিয়ে আছে, দ ফর্মুলা করে দেবো। তাহলে 2:3 আর 1:4। দ ফর্মুলা করলে কি হবে? এই দুটো গুণ করো, প্রথমে এই দুটো গুণ, তাহলে 2 অক্ষে 2, তারপরে এই দুটো গুণ, 3 অক্ষে 3, তারপরে এই দুটো গুণ, 3 4 12। তাই 2:3:12। এবার দেখো আনুপাতিক হারের টোটাল কত? অনুপাতের টোটাল কত? অনুপাতের টোটাল হচ্ছে 17, আর অঙ্কে সেটা বলছে কত? 680। কত গুণ বেশি? তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে সেই হিসেবে? 40 হয়ে যাবে একের ভ্যালু। অ্যান্সার কি যায়? বি কত টাকা পায়? বির ভ্যালু কত? 3। এক মানে যদি 40 হয়, 3 মানে কত হবে? 3 × 40, তার মানে 120 টাকা। এই টাইপেরই অঙ্ক আসবে, কিছু কিছু একটু ডিফারেন্স করে দেবে, যেগুলো আমি সবই করিয়েছি তোমাদের। তো প্র্যাকটিসের মধ্যে থাকো। এই কদিন একটু গাফিলতি হয়েছে, তার কারণ হচ্ছে এইদিকে বললাম তোমাদের। হ্যাঁ, কিন্তু তোমাদের যা দেওয়া আছে সেইগুলো যদি প্র্যাকটিস করতে থাকো, রিভিশন করতে থাকো, ডাজেন্ট ম্যাটার। তোমাদের আমি বলি যে আগে যেগুলো করেছে রিভিশন করো, ইউটিউবে যা প্রচুর ভিডিও আছে, এই কটা দিন তো তাই করতে পারতে। সুযোগ পেয়ে যখন সুযোগটা পাচ্ছ, সেই সুযোগটা ইউটিলাইজ করতে হবে। এই না ওবিসি কেস, হ্যাঁ ওবিসি কেস যদি লড়তে হয় লড়বে, কিন্তু পড়াশোনাটাকে স্টপ করে লড়বে না। কি বললাম? যদি আন্দোলনে যাওয়ার ইচ্ছায় যাবে, ঠিক আছে, করতে হলে আন্দোলন করতে হলে করবে, তোমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার অধিকার তোমাদের আছে, ঠিক আছে, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। কোন টিচার যদি হেল্প করে তার সঙ্গে যাবে, আমি মানা করি না এসব বিষয়ে। তোমার অধিকার, দেখো এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, তোমার অধিকার বুঝে নাও এ আছে, ঠিক আছে, সেটা তুমি করতেই পারো। তাই বলে নিজের পড়াশোনাটাকে স্টপ করে করার তো বোকামি। তুমি বসে আছো, আর একজন কিন্তু বসে নেই। একটা রিক্রুটমেন্টের প্রসেস এত লেট হচ্ছে, তাহলে এর পরের প্রসেসটা যদি তুমি যদি ওয়েট করে থাকো, বা এটা যদি বাইচান্স স্লিপ খেয়ে যায়, পরের প্রসেসটা তো আরো লেট হয়ে যাবে। তাহলে 3 4 বছর, 2 3 4 5 বছর তেমনি চলে যাবে তোমার। তোমার বয়স যদি এখন 22 23 হয়, তাহলে তোমার 5 বছর চলে গেল, মানে 27 বছর তো চলে আসলো। তখন তো পারিবারিক প্রেশার এমনিই আসবে, তখন পরিবারের প্রেশার এমনিই আসবে। তখন তোমার এটা প্রেশারও আসবে, বিয়ে কবে করবি বন্ধুরা বলবে। তখন তো মাথায় একটা আসবে, কবে ইনকাম করবো, কবে বিয়ে করবো, চাকরি পাই তারপরে বলতে হবে, তাই না? সেই সুযোগটা এবার দেখো, বাইচান্স যদি স্লিপ হয়ে যায় তখন কিন্তু সমস্যায় পড়লে, কিন্তু ভালো প্রিপারেশন থাকলে পরের বার কিন্তু বাদিয়ে ফেলতে পারে। কিন্তু এবার যদি বাইচান্স তুমি পড়াশোনা করছো না, স্লিপ, মানে স্লিপ বলতে কেমন হয় যে আমি কিছু পয়েন্টের জন্য বাদ দিলাম, এটাকে স্লিপ বলে। এটা গ্যারান্টি এবার যদি স্লিপ হয়ে যায় পরের বার পেয়ে যায়, পয়েন্টে যদি বাদ যাও। কিন্তু তুমি একেবারেই কোশিশ করছো না, প্রিলিমিনারিতেই বাদ চলে গেলে, প্রিলিমিনারিতে যদি বাদ চলে যাও, তার মানে কিন্তু পরের বার যদি তুমি চাকরি পাবে তার তো গ্যারান্টি নেই। তো এই জন্যই কন্টিনিউয়াস এফোর্টটা জারি রাখতে হবে। কয়েকদিন তোমার একটু রেস্ট পেয়ে গেলে, সেই রেস্টের জায়গা তোমাদের রিভিশন দরকার। আমি অলওয়েজ একটা কথা বলছি, অলওয়েজ একটা কথা বলছি, জিন্দেগি, আমাদের জিন্দেগির রিভিশন না থাকলে না কিছুই নেই। রিভিশন চাই। আমাদের মাইন্ড সেট আপটা এমনই, জানো তো, আমাদের মাইন্ডে যত রিভিশন দেবে তত তোমার মাইন্ডে মনে রাখবে। একটা জিনিস দেখো, তুমি যখন জন্মগ্রহণ করলে, তোমার নাম ধরো মনে করো মোহিত দিলে, শুনতে পাচ্ছ আমার কথা? তুমি যখন জন্মগ্রহণ করছো, আজ আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? দেখো ভালো করে বুঝো কি বলতে চাইছি।
তোমার নাম যখন মোহিত রাখা হলো, তুমি কি জানতো তুমি যখন জন্মগ্রহণ করো তারপর তোমার নামটা কেউ দিল, এবার তোমাকে সবাই মোহিত মোহিত করে ডাকতে ডাকতে তোমার মাথায় কিন্তু এটা ভরিয়ে দিল যে তোমার নাম মোহিত। তার মানে কি তোমার ব্রেনকে কি করছে, মানে তোমার মাইন্ডটাকে, তোমার ব্রেন কি কি করছে, বারে বারে এটা বোঝাচ্ছে যে তোকে সবাই মোহিত বলছে, তার মানে তুই কি মোহিতই। তাহলে এটা আমার কি করছে, বারে বারে আমার মাইন্ডটাকে ঢোকাচ্ছে, আর ব্রেনে সেটা যাচ্ছে, আর ব্রেনে যখন রিভিশন চলছে, যেটা কি বলছে রিভিশন, ব্রেন যখন বারে বারে রিভিশন চলে সেটাকে বলে ক্যাপচার করা, বলে সেটা এমন ভাবে ক্যাপচার হয়ে যাবে। একবার যদি আমাদের মন আছে কি দুটো, একটা চেতন মন আর অবচেতন মন, অবচেতন মনে সাবডাকশন মাইন্ড যেটা বলে, তো যাই হোক, ওই মাইন্ড যদি একবার চলে যায় তাহলে কিন্তু সেখান থেকে বের হয় না। তুমি কি কোনোদিন ভুলে যাবে যদি পাগল না, ইনসেন যদি না হয়ে যাও, মেন্টাল যদি না হয়ে যাও, ঠিক আছে, তখন বা ওয়ান্ডারার যদি না হয়ে যায় তখন কিন্তু আলাদা বিষয় সেটা। তো একটা জিনিস, তুমি জীবনে ক খ ভুলতে পারবে, এবিসিডি কখনো ভুলতে পারবে? পারবে কি? তোমার ছোট তোমার ছোটবেলায় ক খা ভুলে যাবে আদর, তুমি এটা চিনবে? এটা এটা কি চিনে না? হয়তো পরপর না লিখতে পারো, দেখো তুমি হয়তো পরপর লিখতে পারছো না, সেটা হতে পারে, কিন্তু তাই বলে ভুলবে না, অক্ষর তো চেনো, তাই না? এবার দেখো, পরপর তোমার সিরিয়াল কেন মনে নেই, এখানেও তো নলেজ পেয়ে যাচ্ছ। একটা জিনিসের কারণ মনে নেই এই কারণে, কারণ তুমি তো প্র্যাকটিস করছো না পরপর, ওই জন্য। তো রিভিশন, রিভিশন নেই, তাই বিষয়টা এরকম। তো রিভিশনটা দরকার, আমাদের মাইন্ডকে যত রিভিশন করাবে তত দেখবে। এই যে ইংলিশকে ভয় পাই, আমার রিভিশন নেই তো ভয় পাই, আমি প্র্যাকটিস, দেখো আমরা ইংলিশকে ভয় পেয়েই কি করি, প্রথমে দেখো ডারকে আগে জিতে ভাই, এটা তো শেখো তোমরা, যে আমরা যখন ইংলিশকে দেখছি ভয় পাচ্ছি। এই সুদীপের কথা দেখে আমার ভালো লাগে, সুদীপ এখন তো তাও তো 5-7টা পাচ্ছে, অর্ধেক তো পারছে, ফুল পাওয়ার দরকার নেই, অর্ধেক তো পাচ্ছে, তাহলে অর্ধেকটা এগিয়ে গেল। আর যারা ভয় পাচ্ছে তাদের তো এগিয়ে আছো। এই ইংলিশটা সুদীপ একসময় বলতো, স্বীকার করে নেবে, সুদীপ আছে তো, এই সুদীপ কিন্তু একটা সময় বলতো আমার দ্বারা ইংলিশ হবে না, আমি পড়বো না, ভয় লাগে, বলতে কিনা। সেই ছেলে কিন্তু ইংলিশের প্রতি একটা ভালোবাসা জন্মেছে, এটা খুব ভালো লাগে আমার দেখে, ইংলিশের ভালোবাসাটা জন্মেছে। আর ইংলিশে যার ভালোবাসা জন্মবে, সে যে মনে করে সেন্ট্রাল লাইনে পড়াশোনা করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট এসএসসি তে পড়াশোনা করবে, সেখানেও কিন্তু সে ক্র্যাক করার ক্ষমতা রেখে দেবে, এটুকু বলে দিলাম। একদম। ডব্লিউপি কনস্টেবলে আমার 10 আউট অফ 10 দরকার নেই, ঠিক আছে, সেখান থেকে আমি 7 তো পাবো রে ভাই, 7 তো পাওয়া যাবে। আমি, আমার অ্যাভারেজ কত, আমি 25-এর ভিতরে 21 পেয়ে যালাম, তাহলে অ্যাভারেজ কত আসবে? 25-এ মানে আমার পরীক্ষা হয়েছিল না আমাদের মেনে, 25-এ আমি 21 পেয়েছিলাম, তাহলে 100-এ কত আসছে? 4-21 84%, মানে 10টায় 8টা অ্যান্সার, কম নাকি? তো সেই আমলের কথা বলছি, আমি যখন অ্যাসপিরান্ট লেভেলে ছিলাম। তো তোমরা কেন পারবে না ভাই? সেখানে তুমি অর্ধেকটা করো না, তোমরা যদি ভয় পেয়েই পালিয়ে যাচ্ছে, এটাই তো খারাপ। আর ডব্লিউপির ইংলিশ কমন পেয়ে যাবে, এটুকু বলে রাখলাম, ঠিক আছে।